আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সাকিবস ক্লাসরুমে। আজকে আমরা ডায়োড সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ট্রাই করব, ঠিক আছে? এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। এবং এই ভিডিওটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের সর্বশেষ ভিডিও, এবং আইসিটির যে পার্টটুকু আছে ওটা তোমরা আইসিটি থেকে পড়ে নিবে বা তোমরা জানো অনেকেই। তো আমরা এই ডায়োড সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করার পূর্বে কিছু বেসিক নলেজ তো নিতেই হয়, ঠিক না? আমরা প্রথমে একটা সার্কিটের দিকে তাকাই। তো এই সার্কিটের মধ্যে একটা ব্যাটারি সংযোগ করা আছে, ঠিক আছে? 10 ভোল্টের। কত ভোল্টের বলো তো? একটা ব্যাটারি সংযোগ করা আছে 10 ভোল্টের। আর এখানে একটা কি আছে, রোধ বা রেজিস্ট্যান্স আছে। তো এখন আমরা যদি এখানে আর আইটা হিসাব করতে যাই, I V/R, V হচ্ছে 10, আর ভোল্টেজ হচ্ছে 2, তাহলে কিন্তু আমরা এখানে কত পাবো বলো তো? 5 এম্পিয়ার কারেন্ট পাবো, ঠিক না? এখন ধরো আমরা এখানে একটা একটা ডায়োড সংযুক্ত করে দিই। আমরা ধরে নাও একটা ডায়োড আমরা সংযুক্ত করে দিলাম, ঠিক আছে? এখন কারেন্টের ব্যাপারটা কি হবে বলো তো? আমরা জানি যদি ডায়োডটা সিলিকনের তৈরি হইতো তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে 0.7 ভোল্টেজ ড্রপ হইতো। তার কারণ হচ্ছে এটা ডিপ্লেশন লেয়ারের মধ্যে 0.7 অথবা 7 এর চেয়ে বেশি ভোল্টেজ যদি তার মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি না হয় তবে তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে না। তার মানে এটা কিন্তু 0.7। তারপরে দেখতে হবে প্রথমেই যে এটা কি কোনো রিভার্স বায়াস নাকি ফরওয়ার্ড বায়াসিং আছে। খেয়াল করো, আমরা ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াস চিনতে পারি দুইটা উপায়ে। প্রথম উপায় দেখতে হবে তার মাথাটা মানে নেগেটিভ সাইডটা কি নেগেটিভের সাথে সংযুক্ত এবং পজিটিভ সাইডটা কি পজিটিভের সাথে সংযুক্ত আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। অথবা আবার দেখতে হবে যে তার পি টাইপে কি বেশি ভোল্টেজ নাকি এন টাইপে বেশি ভোল্টেজ, দুইটার মধ্যে দিয়ে। যদি পি টাইপে বেশি ভোল্টেজ হয় তাহলে আমরা বলতে পারি এটা ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো আছে। আর ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো মানে কি? ইট ইন্ডিকেটস দ্যাট এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে। তো এখন খেয়াল করো, এটা আমরা দুইভাবেই বলতে পারি। আমরা জানি কিন্তু যদি এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত হয় এবং এটা যদি 10 ভোল্টের ব্যাটারি হয় তাহলে খেয়াল করো এই যে পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে সংযুক্ত আর নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে সংযুক্ত, তাহলে আমরা বলতে পারি এটা ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াস মানে কি? এখান দিয়ে কারেন্ট যেতে পারবে, ঠিক আছে? আবার আমি যদি চিন্তা করি যদি এটা 10 ভোল্টের হয় তাহলে আমরা কিন্তু আমার যে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে বিভব নিয়ে যত কথা, তো ওইখানে আমি একটু এই কথাটা বলেছিলাম যে 10 ভোল্টের ব্যাটারি মানে কিন্তু এটার বিভব পার্থক্যটা 10, তার মানে হচ্ছে এটার পজিটিভ প্রান্তে 10 ভোল্ট আর নেগেটিভ প্রান্তে হচ্ছে 0 ভোল্ট, দেন এটার ডিফারেন্সটা হচ্ছে 10। তার মানে এটাও যদি আমরা বিবেচনা করি যে কোন পাশের ভোল্টেজ বেশি, খেয়াল করো এটা কিন্তু আমার পি পাশ আর এটা কিন্তু এন পাশ, তাহলে এই পি এর সাথে দেখো 10 ভোল্ট আর এন এর সাথে 0 ভোল্ট, তার মানে পি টাইপের ভোল্টেজ বেশি। তার মানে এই দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো একটা ডায়োড, এবং যে কিনা কারেন্ট ফ্লোকে কি করে বলো অ্যালাউ করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এখন যদি আমরা কারেন্টের হিসাবটা করতে যাই, তুমি খেয়াল করো এখান থেকে কিন্তু 0.7 ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। মানে সম্পূর্ণ 10 ভোল্ট আগে খেয়েছিল কে? এই 2 ওহমের রোধটা, কিন্তু এখন কিন্তু এখানে একটা ডায়োড লাগানো আছে, তাহলে অফকোর্স তার মধ্যে দিয়ে 0.7 ভোল্টেজ ড্রপ হবে, তাহলে কিন্তু তখন আমাদের কারেন্ট ফ্লো হবে 0.7 - 2। দ্যাট মিন্স এখানে যদি আমরা হিসাবটা করি তাহলে আলটিমেটলি কারেন্টের মানটা আমরা পাবো ভাগ হচ্ছে 5, 1.86, ঠিক আছে? 1.86 এম্পিয়ার। বুঝতে পারছো? তার কারণ হচ্ছে সম্পূর্ণ 10 ভোল্টের থেকে 0.7 ভোল্টেজ এখানে কিভাবে ড্রপ হবে। তো এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, কিভাবে জানো? এখানে 0.7 ভোল্টেজের একটা ফরওয়ার্ড বায়াসিং লাগানো মানে কি? একটা ডায়োড লাগানো, এটার মিনিং হচ্ছে এখানে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করে দিতে পারি এটার পরিবর্তে যেটার মধ্য দিয়ে 0.7 ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই যে এটা দুটার পার্থক্য হচ্ছে 10 - 0.7। বুঝতে পারতেছো? তার মানে আমরা যেখানে ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো ডায়োড থাকবে সেই ডায়োডগুলো উঠিয়ে ওইখানে যদি সিলিকনের থাকে তাহলে 0.7 ভোল্টেজের একটা ব্যাটারি লাগাই দিব, আর যদি জার্মেনিয়ামের থাকে তাহলে 0.3 এর একটা ব্যাটারি লাগাই দিব। মানে বিষয়টা হচ্ছে আমরা সার্কিটটাকে ভেবে মনে করেও আমরা সমাধানটা করতে পারি। এখন কারো যদি বুঝতে সমস্যা হয় যে কেন ভাইয়া 0.7 বিয়োগ হইলো, তাহলে তুমি এটাকে আরেকভাবে করতে পারো। কিভাবে দেখো, আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, আমরা যদি এই যে এই লুপটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, কিরচফ ভোল্টেজ ল, তাহলে কি হয় ধরো ধরো আমরা এই পাশ থেকে শুরু করি বা এই পাশ থেকে শুরু করি, যেই পাশ থেকে শুরু করি এইটা এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে আমরা প্রথমে কি পাইলাম বলো?
এটা যদি 10 ভোল্টের ব্যাটারি হয়, প্রথমে আমরা পাইছি মাইনাস, তার মানে -10 ভোল্টেজ প্লাস, তারপরে এখানে কি আছে বলো, 2 এম্পিয়ারের একটা 2 ওহমের একটা রোধ, তাহলে 2 ওহমের একটা রোধ মানে কি, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যদি I হয় তাহলে ভোল্টেজটা হচ্ছে I * 2, তারপরে কি ডায়োডটা আছে এটার মধ্যে কত 0.7, তাহলে প্লাস হচ্ছে 0.7, তারপরে আমরা আবার সেই মাইনাসে ফিরে আসছি, তার মানে সমান সমান 0, তাহলে এখান থেকে তুমি I এর মান হিসাব করো, সেটা হচ্ছে 10 - 0.7/2, সেম आंसर উইল বি, বুঝছো, সেম आंसर হবে। এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখন ডায়োড সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করার চেষ্টা করি, চলো, ঠিক আছে। তো চলো আমরা প্রথম ম্যাথটি করি। আচ্ছা, এটাকে যদি ম্যাথ নাম্বার 1 বলি আর এটাকে যদি ম্যাথ নাম্বার 2 বলি, তাহলে ধরো আমরা এটার নাম দিলাম ম্যাথ 1 আর এটা হচ্ছে আমাদের ম্যাথ 2। আমরা কয়েকটি সার্কিটই দেখব, আসলে এগুলো অনেক ইজি, ঠিক আছে, একটু খেয়াল করলে দেখা যায়। দেখো এখানে এই যে একটা হচ্ছে এটাকে এখানে +10 ভোল্ট দেওয়া আছে, +10 ভোল্ট বলতে আমরা এটাকে বলতে পারি যে এখানে একটা +10 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, ঠিক না। আর এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের সিলিকনের একটা ডায়োড, আর এইখানে দেখো এটাকে কিন্তু আমাদের গ্রাউন্ডে যুক্ত করা হয়েছে, তার মানে এখান থেকে কিন্তু ভোল্টেজ হবে 0 এই পাশে। তাহলে আমরা একটু আগে শিখেছি যে একটা ডায়োড কি ফরওয়ার্ড বায়াসিং আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে যখন আমরা সার্কিটগুলো সলভ করব, আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে ওই সার্কিটের মধ্যে গিভেন যেই ডায়োডগুলো আছে সেই ডায়োডগুলো কি ফরওয়ার্ড বায়াসিং এ আছে নাকি রিভার্স বায়াসিং এ আছে, ঠিক আছে। তা এটা হচ্ছে প্রথম আমাদের আইডেন্টিফিকেশন হবে, প্রথমে আমরা এটা নিয়ে চিন্তা করব। তো এখন এইটার মধ্যে একটা ডায়োডই আছে, তো এই ডায়োডের মধ্যে দেখতে হবে এটা কি রিভার্স নাকি কি ফরওয়ার্ড, এটা বোঝার জন্য আমরা যখন সার্কিটের ম্যাথ সলভ করব আমরা কোন দিকে প্লাস মাইনাস ওই দিকে খেয়াল করব না। আবার আমি বলে দিচ্ছি, আমরা যখন সার্কিটের ম্যাথগুলো সলভ করব তখন একটা ডায়োড কি ফরওয়ার্ড বায়াসিং এ আছে নাকি রিভার্স বায়াসিং এ আছে এটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে দেখতে হবে তার মানে পি টাইপের সাথে কি বেশি ভোল্টেজ নাকি কম ভোল্টেজ। যদি পি টাইপের মধ্যে বেশি ভোল্টেজ হয় এন টাইপের তুলনায় তাহলে সেটা ফরওয়ার্ড বায়াসিং এ। এই কথাটা মাথায় রাখবো, প্লাস মাইনাসের দিকে তাকানোর দরকার নাই, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবো কখন যখন ম্যাথ সলভ করবো। তো তুমি খেয়াল করো এটা সিলিকন যদি আমরা ধরি, তো প্রথম কথা হচ্ছে যে এটার এই যে এটা হচ্ছে পি মানে পি অংশটা, তাহলে পি টাইপের মধ্যে আছে কত ভোল্টেজ 0 ভোল্টেজ, আর দেখো এন টাইপের মধ্যে আছে 10 +10, তাহলে এটা কিন্তু এন টাইপে বেশি ভোল্টেজ আছে। তাছাড়া এভাবে তুমি বলতে পারো এটার এন মাথার সাথে প্লাস আর পি এর সাথে যেহেতু শূন্য তার মানে নেগেটিভ, বা এটা প্লাস হলে তো এটা অফকোর্স নেগেটিভ হবে। তো এইভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে রিভার্স বায়াসিং এ আছে, আর রিভার্স বায়াসিং কারেন্ট এলাও করে না, তার মানে রিভার্স বায়াস থাকে মানে এটার তারটা এখানে কাটা আছে, তো তার কাটা মানে এখান দিয়ে কারেন্ট আর ফ্লো হবে না, তার মানে বলছে এখানে আই কত, আই সমান সমান 0 হবে। দেখো বুঝতেছো কিনা, ঠিক আছে। এটার দিকে তাকাই, কোন দিকে প্লাস মাইনাস আমরা জানার দরকার নাই, আমরা দেখি যে কোন পাশে ভোল্টেজ বেশি। এটা হচ্ছে এন মাথা, দেখো এন মাথার সাথে আছে 0 আর দেখো পি এর সাথে আছে 30, তাহলে অফকোর্স এটা কি একটা ফরওয়ার্ড বায়াস, তার মানে কারেন্ট ফ্লো হবে, এবং এটা সিলিকনের তৈরি, তাহলে সিলিকনের তৈরি ইট মিন্স যে এখান দিয়ে 0.7 ভোল্টেজ ড্রপ হবে সম্পূর্ণ 30 এর থেকে। তাহলে এবার বলছে আই কত, তাহলে অফকোর্স আই কত হবে বলো, V/R, তাহলে V হচ্ছে টোটাল কত 30 থেকে 0.7 বিয়োগ যাবে, কেন, কারণ এটাকে আমরা একটা 0.7 এর ভোল্টেজের একটা ব্যাটারি কল্পনা করতে পারি, যেহেতু কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসে, তার মানে এটা পজিটিভ অংশ এটা নেগেটিভ অংশ, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে নিচে হচ্ছে টোটাল 5, এই তো, ঠিক আছে, পারবা। তো চলো আমরা পরবর্তী ম্যাথ 2টা করা ট্রাই করি। তো বন্ধুরা চলো আমরা এই ম্যাথটাকে যদি ম্যাথ 3 বলি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, দুইটা ডায়োড লাগানো আছে, তো এই সার্কিটটাকে সলভ করতে হবে। তো এখানে তো দেখো এই যে রোধগুলো কিন্তু একটা লাইনের মধ্যে আছে, তার মানে রেজিস্ট্যান্স গুলো কিন্তু কিভাবে আছে বলো, শ্রেণী সংযোগে আছে, ঠিক না। আবার এই ডায়োডগুলো কিন্তু শ্রেণী সংযোগে আছে, থাকুক, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে শ্রেণী সংযোগে আছে। তো এখানে 10 ভোল্ট প্রয়োগ করা হয়েছে, এখানে -20 ভোল্ট প্রয়োগ করা হয়েছে। তো এখন বলা হয়েছে যে এখান থেকে কারেন্ট কত হবে, আই। তো আই তো এটার ক্ষেত্রে সেম হবে, এটার ক্ষেত্রে সেম হবে, কারণ যেহেতু তারা শ্রেণী সংযোগে আছে, ঠিক না। ভোল্টেজটা ডিফারেন্স হবে, তো আমরা যদি এটার ভোল্টেজ বের করতে চাই তাহলে ভোল্টেজ বের করতে পারবো, তার আগে আমাদের আইটা বের করে নিই। তো আমরা যদি আইটা বের করতে চাই, তুমি খেয়াল করো এখানে কি হচ্ছে, আইটা কত হচ্ছে, দেখো আমাদের আগে কি করতে হবে, সার্কিটে সলভ করার জন্য আগে দেখতে হবে যে ডায়োড যেগুলো লাগানো আছে ওগুলো কি রিভার্সে আছে নাকি ফরওয়ার্ডে আছে।
আর 1000 ডায়োড লাগানো থাকুক, ওইখানে যদি একটা তার কাটা থাকে এবং সবগুলো যদি একটা লাইনের মধ্যে হয়, একটা লাইন ধরো একটা তার আছে, একটা তারের মধ্যে কোনো একটা জায়গায় তারটা কাটা, তাহলে কি ওইখান থেকে কারেন্ট ফ্লো হবে? হবে না তো। তাহলে এখানে যদি 1000 ডায়োড লাগানো থাকতো এই সার্কিটের মধ্যে, ধরো 1000 ডায়োড লাগানো আছে এবং 1000 ডায়োডের মধ্যে একটা ডায়োড রিভার্স বায়াস, সবগুলো এক লাইনে, দুইটা লাইন আলাদা আলাদা লাইন হলে ভিন্ন কথা। যদি একই লাইন হয় এবং ওইখানে যদি একটা ডায়োড রিভার্স থাকে, রিভার্স মিন্স ওইখানে তারটা কাটা, মানে ওইখান থেকে কারেন্ট ফ্লো হবে না, তাহলে তো আমরা বলতে পারি আই এর মান শূন্য হবে। তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে দুইটা বা যে কয়েকটা ডায়োড লাগানো আছে ওই ডায়োডের মধ্যে কোনগুলো ফরওয়ার্ডে আছে নাকি কোনো একটা রিভার্স আছে কিনা। তো এটা বোঝার জন্য কি করতে হবে, আমরা প্লাস মাইনাসের চিন্তা করবো না, আমরা সবসময় যখন সার্কিটগুলো সলভ করবো আমরা দেখবো যে কোন পাশে ভোল্টেজটা বেশি। কেন বলতেছি, এই দুইটা পদ্ধতি তুমি আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু তুমি যখন বড় বড় সার্কিট সমাধান করবে না তখন তুমি প্লাস মাইনাস গুলো খুঁজতে পারবে না, বা প্লাস মাইনাস গুলো বের করার জন্য তোমাকে অনেক হিমশিম খাইতে হবে, বা তুমি আসলে বুঝবে না, দেখা যাচ্ছে যে এটা প্লাস বাট তোমার কিন্তু এটা রিভার্স হয়। এই কারণে আমি বলতেছি যে তোমরা যখন সার্কিটের ম্যাথগুলো সলভ করবে তখন কোনো একটা ডায়োডের কোন পাশে প্লাস কোন পাশে মাইনাস ইট ডাজেন্ট ম্যাটার, ওদিকে তাকাইবে না, দেখবা যে তার পি পাশে ভোল্টেজ বেশি নাকি এন পাশে ভোল্টেজ বেশি। যদি পি পাশে ভোল্টেজ বেশি হয় তবে তুমি এটাকে আইডেন্টিফাই করবা কি হিসাবে, ওইটা ফরওয়ার্ড বায়াসিং আছে। আর যদি এন টাইপে ভোল্টেজ বেশি হয় তাহলে ওইটাকে তুমি আইডেন্টিফাই করবে ওইটা রিভার্স বায়াসে আসে। ঠিক আছে, কেন বলতাম, তার কারণ হচ্ছে প্লাস মাইনাস দিয়ে আইডেন্টিফাই করা যায়, কিন্তু অনেক কমপ্লিকেটেড সার্কিট আছে যেখানে তুমি প্লাস মাইনাস খুঁজতে গিয়ে তোমাকে অনেক সমস্যা তোমার সম্মুখীন হতে হবে। এই কারণে আমি বলতেছি তোমরা যখন এই সার্কিটের ম্যাথগুলো সমাধান করবে তখন তোমাদের প্রথম টার্গেট হবে যে যেই কয়েকটা ডায়োড লাগানো আছে ওই ডায়োডগুলোর পি পাশে ভোল্টেজ বেশি নাকি এন পাশে ভোল্টেজ বেশি। তো এখন কি ধরো এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, দেখো এই ডায়োডের পি পাশে আছে -20 ভোল্ট আর এন পাশে যদি আমি +10 ভোল্টেজ ধরি তাহলে এই হচ্ছে +10 ভোল্টেজ। তার মানে কিন্তু যেহেতু এই ডায়োডটির পি পাশে ভোল্টেজ কম, পি পাশে কত -20 আর এন পাশে কত এই যে +10, তাহলে এটা রিভার্স বায়াসে আছে। আর রিভার্স বায়াসে মানে এটা তো কাটা, তাহলে এটার কাটা হলে এখান থেকে কারেন্ট ফ্লো হলে কি একে দেখবে কারেন্ট কাটা তারপর কারেন্ট চলে যাবে, এরকম না, মানে কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে না, তার মানে এটার আই এর মান হচ্ছে 0। ঠিক আছে, চলো আমরা এটাকে আরেকটু মজার ভাবে শিখে ট্রাই করি। ধরো আমাদের এইটা হচ্ছে এইরকম আছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে এরকম আছে, বুঝছো কিন্তু, হ্যাঁ। এবং ধরো এই মানগুলো চেঞ্জ করে দিলাম বা মানগুলো থাকলো, ইট ডাজন্ট ম্যাটার। ধরো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 7, ঠিক আছে, আর এটা গ্রাউন্ডে লাগানো আছে, ঠিক আছে, এটা গ্রাউন্ডে লাগানো আছে, আর উপরেরটা হচ্ছে +10 ভোল্টের। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই ম্যাথটাকে একটু সলভ করি। দেখো এটা ধরো ম্যাথ 3, সরি এটা ম্যাথ 4। দেখো এইখানে আমরা কি করতে পারি, আসলে এইখানে যদি আমরা টোটাল আইটা বের করতে যাই, এখানে কিন্তু দুইটাই ফরওয়ার্ড বায়াসিং আছে। দেখো এটার পি টাইপে +10 আর এটার পি টাইপে যদি 0 বিবেচনা করি তাহলে 0, এন টাইপে 0, তাহলে এটা পি এ বেশি এন এ কম, তার মানে এটা ফরওয়ার্ড। আবার এটার দিকে তাকাই, এটার এন টাইপে 0 আর পি টাইপে হচ্ছে 10 যদি বিবেচনা করি, এই 10টা তো আস্তে আস্তে ভাগ হয়ে এখানে আসবে, যাই হোক এটা ব্যাপার না। এবং ধরো দুইটাই হচ্ছে জার্মেনিয়াম বলতে এটাকে আমরা 0.3 ভোল্টের একটা ব্যাটারি কল্পনা করতে পারি, ঠিক আছে, মানে এখান দিয়ে 0.3 ড্রপ হবে। তো এখন বলা হয়েছে যে আই এর মান কত, তাহলে আই এর মানটা কিন্তু তুমি খুব ইজিলি বের করতে পারবে। কিভাবে, আই ইকুয়ালস টু কি বলো, ভি বাই আর। তাহলে ভোল্টেজ কত, আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রভাবিত হয় তড়িৎ, তাহলে এই ভোল্টেজ হচ্ছে 10 থেকে এখানে ভোল্টেজ কিছু ড্রপ হবে, এখানে ড্রপ হবে, এখানে কত হবে 0.3, এখানে 0.3, তার মানে 0.3 যোগ 0.3 আর তুলনা কত 3 আর 7, তার মানে হচ্ছে 10, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে। ঠিক আছে, তাহলে এই অ্যানসারটা হচ্ছে 9.4 ভাগ হচ্ছে 10 এম্পিয়ার। দেখো বুঝছো কিনা। এখন কারো যদি সমস্যা হয়ে যায় ভাই কেন মাইনাস এটা কেন বিয়োগ করলেন, কারণ এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়, এখন তোমার কি এভাবে বুঝতে সমস্যা হইতেছে, চলো এটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে ফেলি। কিভাবে, দেখো এখানে +10 ভোল্টেজ প্রয়োগ করা, এটার মানটা কি বলতো, +10 ভোল্টের প্রয়োগ করা মানে এটা ছিল এখানে এই ধরো ব্যাটারি একটা 10 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, যেটা এটা প্লাস প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত, কারণ কারেন্ট এভাবে ফ্লো হয়েছে, তাহলে এটা কিন্তু 10, খেয়াল করে কিন্তু 10 ভোল্টের ব্যাটারি। আর ধরো এই পাশটা তো 0 মাইনাস, তাহলে 0 বলতে এটা গ্রাউন্ড ধরে নাও, কারণ 0 মানে কি, এখানে ভোল্টেজ 0 মাইনাস, এখানে তো ভোল্টেজ 0 ধরা হয়। কেন ধরা হয়, আমি কিন্তু আমার যে বিভব নিয়ে যত কথা হয় ভিডিওতে দেখাইছি।
তাহলে এখানে কিন্তু আমরা এটা শূন্য মানে এটাকে আমরা গ্রাউন্ড কল্পনা করতে পারি। তাই খেয়াল করো এখানেও শূন্য এখানেও শূন্য, দুইটাই শূন্য, তাহলে দুইটা কিন্তু একটা লাইনে আমরা ধরে নিতে পারি। তো ধরো যেহেতু দুইটাই শূন্য তাহলে এই দুইটাকে একটু অ্যাড করে দিই আমরা। খেয়াল করো এই দুইটাকে অ্যাড করে দিই। এবার একটা সার্কিট হয়ে গেছে কিনা দেখো, সার্কিট হয়ে গেছে। এবার তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করে দাও। কেভিএল অ্যাপ্লাই করে তুমি আয়রনটা বের করতে পারো। তাহলে কেভিএল কিভাবে অ্যাপ্লাই করবো বলো? ধরো এই পয়েন্ট থেকে অ্যাপ্লাই করি, তাহলে এই পয়েন্ট থেকে অ্যাপ্লাই করলে প্রথমে পেতেছি -10, কারণ এই যে মাইনাস বিন্দুটা পাইতেছি এবং এটা 10, তাহলে -10। তারপরে হচ্ছে 3 এবং 3 এর মধ্যে দিয়ে কিন্তু কি প্রবাহিত হবে? I, এবং এটার মধ্যে দিয়েও কিন্তু I প্রবাহিত হবে কারণ শ্রেণীতে আছে। তাহলে +I × 3। তারপরে কি বলতো একটা ডায়োড আছে এবং ডায়োডের যেহেতু এই পাশ থেকে কারেন্ট প্রবাহিত তার মানে এটাও +0.3, আর এখানে আছে কত? +I × 7, আর এই পাশে আছে কত? +0.3। যেহেতু আবার সেই বিন্দুতে ফিরে আসলাম তার মানে 0। এখান থেকে তুমি আই হিসাবটা করো, ইউ উইল গেট দ্য সেম অ্যানসার। এইভাবে করা যায় এই ম্যাথটাকে, বুঝতেছো? চলো আমরা পরবর্তী ম্যাথটি করি। আচ্ছা আচ্ছা দেখো এখানে বিশাল বড় একটা সার্কিট আছে। তো এখানে তোমার পরীক্ষার মধ্যে বলা হলো যে এই সার্কিটের আই বের করো, এবং এর রোধগুলোর মান দেওয়া আছে, অনেক রোধের মান দেওয়া আছে। তো তো যারা এই কোশ্চেনটা ফেস করে তারা প্রথমে এখানে কি করবে, এটাকে সলভ টলভ করে কিভাবে হোক এটা তুল্য রোধটা বের করা ট্রাই করবে। তারপরে হোক এখানে কেভিএল টেবিল অ্যাপ্লাই করে যে একটা কিছু একটা করে সে আই মানটা বের করা ট্রাই করবে, ঠিক আছে? কিন্তু যে একটু একটু এগুলো পারে এবং একটু বোঝে এবং একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, তারা প্রথমে এই ভালো করে সার্কিটের দিকে তাকাবে, একটু তাকিয়ে সে দেখবে যে এটা তো পজিটিভ প্রান্ত, এটা তো নেগেটিভ প্রান্ত। এখানে যা কিছু থাকুক, দেখো লাইনটা শুরু হয়েছে একটা ডায়োড দিয়া, শেষ হয়েছে আরেকটা ডায়োড দিয়া। এইখান দিয়ে কারেন্ট ফ্লো হয়ে ফ্লো হয়ে ফ্লো হয়ে ফ্লো হয়ে এইখান দিয়ে কিন্তু ঢুকবে। কিন্তু এইখানে দেখো এই যে মাইনাস আর এটা হচ্ছে এন টাইপ, একটা রিভার্স বায়াস লাগানো। রিভার্স বায়াস মানে কি বলতো? এখানে তারটা কাটা আছে। তাহলে তুমি বলো তো এখান দিয়ে তুমি যতই ভোল্টেজ প্রয়োগ করো না কেন কারেন্ট কি ফ্লো হবে? তাহলে দেখো একটা বিশাল একটা সার্কিটের আই হচ্ছে 0। ঠিক আছে, বুঝতেছো? ইন্টারেস্টিং না? তার মানে সার্কিটটার আই কত 0 কেন? কারণ এই যে এখানে একটা রিভার্স বায়াস লাগানো ছিল, ঠিক আছে? যদি এখানে একটা ফরওয়ার্ড বায়াস লাগানো থাকতো এই যে এরকম, তাইলে এটা হতো এটা কিছু কইরা এটার আইটা বের করা যাইতো, ঠিক আছে? কিন্তু তোমার এত বড় সার্কিট দিয়ে কখনো বলবে না আই বের করো। তাইলে এত বড় সার্কিট দেওয়ার মানে কি? মানে হইতেছিল এটার একটা ইজিয়েস্ট একটা ওয়ে আছে, যে ওয়েটা হচ্ছে তুমি ডায়োডটা এভাবে থাকবে আর কি, ঠিক আছে? আর একটা জিনিস বললে কি, দেখো দুইটা ডায়োড যদি এরকম হয় মুখোমুখি হয়, ধরো এটা এদিকে আর এটা হচ্ছে এইদিকে যেতেছে, দুইটা যদি দুইটা ডিরেকশন দুই দিকে হয় তাহলে মনে রাখবো এখানে একটা ডায়োড অফকোর্স রিভার্স হবেই হবে। দুইটা ডায়োড যদি মুখোমুখি হয় একটা লাইনের মধ্যে তাহলে অফকোর্স ওইখানে একটা ডায়োড রিভার্স হবেই হবে। তো চলো আমরা ডায়োড সংক্রান্ত পরবর্তী ম্যাথগুলো করার ট্রাই করি। আচ্ছা এটা ম্যাথ নাম্বার কত? এটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তো এখানে একটা সার্কিট আছে, দেখো দুইটা দুইটা ডায়োড লাগানো আছে, এখানে একটা এখানে একটা, এবং এটা এরা কিন্তু প্যারালাল কানেকশনে আছে। প্যারালাল কানেকশনে থাকার মানে কি বলতো? একটা প্যারালাল কানেকশনে যদি কোটি কোটি রোধ থাকে, একটা প্যারালাল কানেকশনে যদি কোটি কোটি রোধ থাকে তাহলে কিন্তু তাদের বিভবটা কিন্তু সেম হয়। বুঝো না কথাটা? ধরো এই একটা প্রান্তের মধ্যে হাজার 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 রোধ আছে, তাদের বিভবটা কিন্তু সেম। ঠিক ডায়োডের ক্ষেত্রে কিন্তু কি কাহিনী, এখানে একাধিক ডায়োড লাগানো থাকুক, যদি সবগুলো ফরওয়ার্ড বায়াসিং হয় এবং সিলিকনে তৈরি হয় তবে সব ক্ষেত্রেই কিন্তু তার ভোল্টেজ ড্রপ কত হবে? 0.7। এরকম না যে এটা এখানেও 0.7 এখানেও 0.7। ঠিক এই যে এটার কনসেপ্টটা থেকে আমরা বুঝতে পারি, বুঝতেছো? এরকম। তো এখন কথা হচ্ছে যে আমরা আগে দেখি ম্যাথগুলো করার আগে যে দুইটা ডায়োড লাগানো আছে বা যে কয়েকটা ডায়োড লাগানো থাকবে তাদের মধ্যে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স, আমরা কিভাবে এটা বুঝবো বলতো? প্লাস মাইনাসের দিকে তাকাবো না, কারণ এখানে ঝামেলাটা দেখবা। আমরা এটা বুঝবো হচ্ছে কোন দিক দিয়ে পি টাইপে বেশি নাকি এন টাইপে বেশি। তুমি খেয়াল করো এটার এটা পি টাইপ এটা এন, আর এটার এন এটা পি, তাহলে খেয়াল করো এটার পি আছে 10 আর এন এ আছে 30, তাহলে এটা কিন্তু রিভার্স বায়াস। তো এই যদি কারেন্ট ফ্লোকে অ্যালাউ না করে তাহলে আমরা বলতে পারি এই লাইনটা হচ্ছে কাটা, ঠিক আছে? তো এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা বলেছিলাম I2 প্রবাহিত হওয়ার কথা, তাহলে যেহেতু এই লাইনটা কাটা তাহলে এটার মধ্যে দিয়ে কিন্তু I2 হবে হচ্ছে 0, ঠিক আছে?
কিন্তু মনে রাখো এখানে কিন্তু আবার এটা প্লাসই ছিল, এই কারণে আমি বলছিলাম এটা প্লাস ছিল, আবার এটার পি এর সাথে কিন্তু প্লাস ছিল। এই কারণে আমি বলেছিলাম কি তোমরা এই যে এখানে একটা ঝামেলা হয়ে যাইতেছে, এই কারণে আমরা প্লাস মাইনাস দিয়ে যখন ম্যাথগুলো করবো তখন ম্যাথ করার সময় প্লাস মাইনাস দিয়ে আমরা পি এবং এন কে জাজ করবো না, জাজ করবো পি এর ভোল্টেজ বেশি নাকি এন এর ভোল্টেজ বেশি। আসলে কাহিনীটা এরকম হয় যে এখানে ডিফারেন্সটা হিসাব করা হয় ভোল্টেজের, তো যদি এক পাশে কম এক পাশে বেশি হয় তখন বেশি পাশটাই প্লাস হিসেবে গণ্য হয়ে যায়, আর কম পাশেরটাই হচ্ছে নেগেটিভ হিসেবে গণ্য হয়ে যায়। যাক ওইটা বিষয় না, বিষয় হচ্ছে যে ম্যাথ করার সময় আমরা পি মানে বেশি এন যদি কম হয় ভোল্টেজটা, তাহলে ওইটাকে আমরা একটা ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো ডায়োড হিসেবে বিবেচনা করতে পারবো। তো এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা লাইন ছিল এই কারণে একটা লাইন বাদ হয়ে গেছে, কিন্তু এই লাইনটা কিন্তু ঠিকই আছে। বাট যদি এরকম হইতো যে দুইটা ডায়োডই তোমাদের কি আছে সিরিজে আছে বা শ্রেণীতে, তখন একটা কাটলে কিন্তু আরেকটা কারেন্ট যেত না, কিন্তু এখানে এই লাইনটা কাটা মানে এটা তো ঠিক আছে, দেখো এখান থেকে কারেন্ট ফ্লো হতে পারে, তো আই2টা বের হয়ে গেছে। কিন্তু এখন দেখো এটা কিন্তু সেম, তার মানে এখন কিন্তু আই আর আই1 পরস্পর সমান হবে, কারণ এই আইটাই এখানে আই1 দিয়ে প্রবাহিত হবে। তাহলে এটা কি হবে বলো তো, আই1 হবে v বাই আর, v কিন্তু কোন থেকে প্রবাহিত হবে, এই পাশ থেকে এই পাশ। তাহলে খেয়াল করো এখান থেকে 30 শুরু হলো, 30 থেকে এখানে 0 পয়েন্ট ধরো, এটা জার্মেনিয়ামের, তার মানে 0.3 ড্রপ হবে, তার মানে 30 মাইনাস 0.3, আবার এখানে একটা ব্যাটারি আছে, তাহলে টোটাল হচ্ছে 10। ঠিক আছে, মানে 30 মাইনাস 0.3 মাইনাস 10 ভাগ এই হচ্ছে আমাদের রোধ 10, এই হিসাবটা করে নিবা। এখন এইভাবে কি বুঝতে সমস্যা হইতেছে, কেন এইভাবে মাইনাস হলো, কোনো সমস্যা নেই, দুইটাই গ্রাউন্ড দেখো, তাহলে দুইটা পয়েন্টে একটা পয়েন্ট বানাই আবার এটাকে একটা সার্কিট বানিয়ে দিতে পারি। দেখো বুঝতেছি কিনা, সার্কিট বানাই দেই, কেভিএল অ্যাপ্লাই করি, ধরো কেভিএলটা এখান থেকে শুরু করলাম, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, আর এটা পজিটিভ এটা নেগেটিভ। এখান থেকে যদি শুরু করি তাহলে প্রথমে পাচ্ছি -30, ঠিক কি না, তারপরে পাচ্ছি কত +10 ইনটু আই, তারপরে কত পাচ্ছি আই পি এর মধ্যে ড্রপ হচ্ছে 0.3, তাহলে প্লাস হচ্ছে 0.3, ঠিক আছে, তারপরে আবার কত +10, এই হচ্ছে +10, আবার আমরা এই পয়েন্ট ফিরে পাচ্ছি যার মানে 0, তার মানে i আলটিমেটলি এটাই হচ্ছে 30 মাইনাস 0.3 মাইনাস 10 ভাগ হচ্ছে 10, দ্যাটস আওয়ার আনসার। বুঝতে পারছো? চলো আমরা পরবর্তী ম্যাথটি করি। আচ্ছা এটাকে আমরা ম্যাথ নাম্বার 7 দিতে পারি। তাহলে এটা দেখো, এটাকে আমরা একটু দেখি কি হচ্ছে। এখানে কিন্তু এই যে এই দুইটা কিন্তু প্যারালাল কানেকশনে আছে, তো প্যারালাল কানেকশনে থাকা মানে কি, এই দুই প্রান্তের ভোল্টেজটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, এরকম না যে এটা 0.3 খাবে এটা 0.3 খাবে, দুজনে মিললা কিন্তু 0.3 খাবে, ঠিক না, তার কারণ হচ্ছে এই দুই পাশ মিললা হচ্ছে 0.3, এটা কিন্তু আমরা জানি, ঠিক না, কেন, কারণ একাধিক রোধ যদি সমান্তরাল সংযোগে থাকে সবগুলোর বিভব পার্থক্য সেম হয়। এই কারণে তুমি এখানে ধরি অসংখ্য ডায়োড লাগানো থাকে এবং সবগুলো যদি একই পদার্থে তৈরি হয় এবং সবগুলো যদি ফরওয়ার্ড বায়াসিং হয়, তবে তার ক্ষেত্রে কিন্তু 0.3 একটাই বিয়োগ হবে। তো এখন আমাদের আগে দেখতে হবে যে দুইটা ফরওয়ার্ড বায়াসিং আছে কিনা, না থাকলে তার কাটা। খেয়াল করো যে এটা হচ্ছে 10 এটা হচ্ছে 20, তাহলে এটার পি টাইপ এই, এটা পি টাইপ এই, আর এটা n এটা n, তাহলে খেয়াল করো এটার n এ আছে 10 এটার n এ আছে 10, এটার পি এ 20 এটার পি এ 20, তাহলে পি এ বেশি আছে, তার মানে দুইটাই কিন্তু কি অ্যাক্টিভ। তো দুইটাই যদি অ্যাক্টিভ হয় তাহলে এখান থেকে কারেন্ট যাওয়া সম্ভব। তো এখন যদি আমরা আইটা হিসাব করি, আমরা এভাবে করতে পারি যে i কি হবে v বাই r, v এখান থেকে প্রবাহিত হবে কারণ এটা বেশি এটা কম, তাহলে 20 মাইনাস কত হবে, এই টোটালটা কিন্তু 0.3, এরকম না যে 0.3 যোগ 0.3, তাহলে 0.3 বিয়োগ 0.7 সরি কারণ সিলিকনের তৈরি, তাহলে 0.7, তারপরে কত হচ্ছে -10, আর এই হচ্ছে আমাদের কত 5 তুল্য রোধ, এখানে একটা রোধ আছে, যদি আরো রোধ থাকতো ধরো আরো 10 আছে তাহলে 5 + 10 টোটাল হতো, বুঝতেছো, যদি এরকম হইতো 5 + 10 না হইয়া ধরো এইভাবে একটা 5 আছে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 এখানে একটা 5, তখন তুমি এইটার তুল্য রোধটা বের করে এখানে তুল্য রোধের মাত্রা বসাইতা, ঠিক না, এরকমই তো হওয়ার কথা। এই হচ্ছে ব্যাপারগুলো। তো এখন এই ম্যাথটাকে আরেকটু ক্রিটিক্যাল করা যায়, তুমি খেয়াল করো, ধরো এইখানে তো আমি দুইটা ডায়োডকে কি বলছি, দুইটাই সিলিকনের তৈরি, ধরো এটা জার্মেনিয়ামের তৈরি এটা সিলিকনের তৈরি, এখন তাহলে কি হইতো, খেয়াল করো এইটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে 0.7, আমি আগের যে ম্যাথটা দেখালাম ওইটার ক্ষেত্রে কিন্তু দুইটাই সিলিকন ছিল, এই কারণে দুইটাই ফরওয়ার্ড, তার মানে ওইখানে দুইটা থেকে যে দুইটাই সমান্তরালে সংযোগে ছিল, এই কারণে একটা 0.3 কেন বিয়োগ হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো। এখন দুইটা যদি জার্মেনিয়াম হয় তখন কি বিষয়টা এরকম হবে 0.3 বিয়োগ আবার 0.7 বিয়োগ, না, যদি দুইটা মানে দুইটা ডায়োড কিংবা তিনটা ডায়োডের মধ্যে
কয়েকটা সেম ডায়োড থাকে এবং কয়েক ভিন্ন ডায়োড থাকে। দেখো এখানে দুইটা ডায়োড আছে, একটা জার্মেনিয়াম একটা সিলিকন। তাহলে এখান থেকে দুইটা যেহেতু আলাদা আলাদা পদার্থের, তাহলে মনে রাখবে দুইটা আলাদা আলাদা পদার্থের হইলে একটা অফকোর্স রিভার্স হয়ে যাবে। কেন? তার কারণটা কি খেয়াল করো। এইটা অ্যাক্টিভ হইতে হইলে এখানে যেহেতু 20 ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ হইতে হবে, এখানে ভোল্টেজ ড্রপ হইতে 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 এখানে 0.3 আসতে হবে। তার কারণটা কি? কারণ এটা তো 10, তাহলে 0.3 10.3 মাইনাস 10 কত? 0.3। যদি অ্যাটলিস্ট এখানে 10.3 ভোল্টেজ ড্রপ হয় এই যে এই বিন্দুতে, তবে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এইটা অ্যাক্টিভ হইতে হইলে এখানে ড্রপ হইতে হবে 0.7, কারণ তা না হলে তো 10.7 মাইনাস 10 0.7 হচ্ছে না। তার মানে কি বুঝলাম? এইটা অ্যাক্টিভ হইতে হইলে এখানে ড্রপ হইতে হবে 10.3, কারণ আমরা জানি পি টাইপের তুলনায় এনটাইপ বেশি হইতে হয়। তো এখানে বেশি আছে ঠিক আছে, কিন্তু পার্থক্যটা 0.3 হচ্ছে কিনা এটা আমাদের মুখ্য বিষয়। বেশি হইলেই কিন্তু হবে না, পার্থক্যটা দেখতে হবে। তাহলে এখানে 10.3 হইতে হবে আর এইটা অ্যাক্টিভ হইতে হইলে 0.7 হইতে হবে। এখন একটা কথা হচ্ছে, বলো তো এখান থেকে যদি প্রথমে ভোল্টেজটা এরকম না যে ডাইরেক্ট এখানে 20 ড্রপ হয়ে যাবে, আস্তে আস্তে ড্রপ হবে। তাহলে প্রথমে 10 5 0 0 এরকম হইতে হইতে 10.3 ড্রপ হইল। 10.3 ড্রপ হলে কিন্তু এটা অ্যাক্টিভ, ঠিক কিনা? আর এটা যদি অ্যাক্টিভ হয়ে যায়, এটা অ্যাক্টিভ কখন? যখন এখানে 10.3 আসবে। একটু কনসেপ্টটা বুঝুন। এই ধর একটা রেজিস্ট্যান্স আর, এটার মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, আমরা যদি এটার ভোল্টেজটা একটু মাপা ট্রাই করি, আমরা জানি V IR, আই চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই আর এর ভোল্টেজটা চেঞ্জ হবে। আই বাড়লে এটা বাড়বে, আবার যদি আই কমে তাহলে এটাও কিন্তু কি হবে? কমবে। এটা কার ক্ষেত্রে ঘটে বলবো? কোন একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। কিন্তু এই যে একটা ডায়োড, তার যে ভোল্টেজ ড্রপ ওইটা আই এর সাথে চেঞ্জ হবে না। একটা ডায়োডের মধ্যে দিয়ে যদি এটা সিলিকনের তৈরি হয় তাহলে 0.7 আজীবন 0.7 থাকে, 0.3 আজীবন 0.3 থাকে। আই এর চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার 7 বা 0.3 উঠানামা করবে না। এটা ডায়োডের বৈশিষ্ট্য। কিন্তু একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু আই চেঞ্জের সাথে সাথে বি চেঞ্জ হয়। কিন্তু একটা ডায়োডের ক্ষেত্রে সে যদি জার্মেনিয়ামের তৈরি হয় তাহলে তার মধ্যে সবসময় 0.3 ড্রপ হবে। সিলিকনে তৈরি হইলে আই চেঞ্জ হোক বাড়ুক কমুক ইট ডাজন্ট ম্যাটার, তার মধ্যে দিয়ে সবসময় 0.7 ভোল্টেজ ড্রপ হবে। তো এখন কথা হচ্ছে, তুমি বলো তো 0.7 আগে আসে নাকি 0.3 আসে? 10.3 আগে আসে নাকি 10.7 আগে আসে? অফকোর্স 10.3। তো যখন এখান থেকে আস্তে আস্তে ড্রপ হইতে 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 এখানে 10.3 আসবে, 10.3 আসা মানে কি? এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এই প্রান্তে দুইটার বিভব কিন্তু এটা 10.3 এটা 10 মানে 0.3। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এটার ভোল্টেজটা তো সবসময় সেট হয়ে যাবে, আজীবনের জন্য সেম। একটু আগে বললাম যে ডায়োডের কোনো ভোল্টেজ চেঞ্জ হয় না। তো এখন থেকে যদি ভোল্টেজ আরো একটু বাড়ায় দাও তুমি, আরো যতই বাড়াও না কেন, যেহেতু এই দুইটা প্রান্তের বিভবটা সেম হয়ে গেছে এবং এইটাও এই দুইটা প্রান্তের সাথে লাগানো আছে, এবং এটা যদি 10.3 সেট মানে এখানে 0.3 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে কিন্তু এখানে কখনোই এটা আর ফরওয়ার্ড হওয়ার সম্ভাবনা নাই। কেন? কারণ এটা আজীবন 10.3 সেট হয়ে গেছে, কারণ 10.3 ভোল্টেজ আগে ড্রপ হয়েছে। তাহলে এটা যদি ড্রপ হইয়া এটা যদি অ্যাক্টিভ হইয়া এই দুই প্রান্তের বিভবটাকে ফিক্সড করে দেয়, তাহলে 10.7 এখানে কি আর আসতে পারবে? পারবে না তো। আর 10.7 যদি না আসে, 10.7 মাইনাস 10 0.7 কি হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এটা রিভার্স হয়ে যাবে। তাহলে এখন দেখো সার্কিটটা কিন্তু এইরকম হয়ে গেল। তো এখন যদি তুমি আই এর হিসাবটা করো, তাহলে I ইজ ইকুয়ালস টু কি হবে বলো? I ইজ ইকুয়ালস টু V বাই R, V মাইনাস এখানে যদি 5 ভোল্টেজ হিসাব করি তাহলে হচ্ছে V মাইনাস কত হচ্ছে বলো? এই 0.3 মাইনাস 10। এখানে কিন্তু আর ওই আমাদের সিলিকনের হিসাবটা আসবে না। বাই কত? এখানে যদি 5 ধরি 5। এই তো অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথটি করি। তো বন্ধুরা এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং এবং এটা কিন্তু আমরা করছি কখন বলো তো? ওই যে হাফ ওয়েভ রেকটিফিকেশন, ফুল ওয়েভ রেকটিফিকেশন। তো ফুল ওয়েভ রেকটিফিকেশনের ফিচারটা মোটামুটি এরকম হয়। তো যাই হোক, এখানে দেখো একটা এসি ভোল্টেজ লাগানো আছে, এসি উৎস লাগানো আছে, মানে যেটা ক্ষমতা দিক পরিবর্তন করে, কখনো প্লাস কখনো মাইনাস, ঠিক আছে? এবং এখানে দেখো একটা ট্রান্সফরমার লাগানো আছে। ট্রান্সফরমার কি করে? এখানে যদি অনেক বেশি ভোল্টেজ হয়, ধরো 500 ভোল্টেজ দেই,
কিন্তু আমার যে এখানে যন্ত্রপাতিগুলো লাগানো আছে, ধরো এই আর এলটা হচ্ছে আমার ফ্যান, এই যে আর এলটা, তাহলে এই ফ্যান এই 500 ভোল্টেজে চলবে না, ফুইটা যাবে। এই কারণে এটা এখানে ট্রান্সফরমার ইউজ করে এটা ভোল্টেজটাকে কমায় না, কতবার করছে 40 এ নিয়ে আসছে, 6 এ নিয়ে আসছে। যাই হোক, এখন আমাদের ইনপুট ভোল্টেজ কিন্তু এই 6, কারণ এই 50টাকে কনভার্ট করে 6 এ আনছে। কতটুকু প্রয়োগ হয়েছে 6। এখন দেখো এখানে একটা ডায়োড লাগানো আছে, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড। এটাকে বলতেছে D1, এটাকে বলতেছে D2, এটাকে বলতেছে D4, এটাকে বলতেছে D3। এবং দেখো কারেন্টের লাইনটা কিভাবে আসছে, আমি একটু যদি কালার পেন দিয়ে দেখাই, তুমি খেয়াল করো, এই পয়েন্ট আর এই যে এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের যেই কি বলা হয় RL টা, সেই RL টা আসছে। তো এখন বলা হয়েছে যে D2 এবং D4 মানে এইটা এবং এই ডায়োডটাকে যদি আমি খুইলা ফালাই দেই তাহলে আউটপুটটা কেমন হবে। আচ্ছা, ইনপুটটা কেমন হবে আগে বলো তো। ইনপুটটা কিন্তু এই যে এরকম হবে, খেয়াল করো ইনপুটটা কেমন হবে। ইনপুট যেহেতু এটা এসি উৎস, তাহলে এসি উৎসের ক্ষেত্রে আমি যদি আমার এইদিকে ভোল্টেজটাকে ধরি আর এদিকে যদি কারেন্ট ফ্লোটাকে ধরি, তাহলে অফকোর্স আমাদের এরকম হচ্ছে। দাঁড়াও 1 মিনিট, সরি, এইদিকে ধরো আমাদের ভোল্টেজটা ভি ইনপুট, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটা, তাহলে ইনপুট ভোল্টেজটা এদিকে কারেন্ট বা যদি ধরি না কেন, তাহলে প্রথমে কিন্তু আমরা জানি যে যদি এটা প্লাস হয় এটা মাইনাস হয় দিক পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে প্রথমে এরকম হয়, ঠিক আছে, বা একটু ছোট করে রাখলে এখানে জায়গা ধরবে। আচ্ছা দেখি কি হয়, ধরো এই হচ্ছে প্রথমে এরকম হবে, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এভাবে চলতে থাকবে, ঠিক না, মানে একবার উপরে একবার নিচে। কেন? তার কারণ হচ্ছে, যদি আমরা তারপরে এখানে অঙ্কন করি, তার কারণ হচ্ছে যে এটা প্রথমে যদি আমি প্রথমে ধরে নেই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাস, তারপর মাইনাস থেকে প্লাস, তারপর প্লাস থেকে মাইনাস, তারপর মাইনাস থেকে প্লাস। বা আমি যদি ধরে নেই যে এখান থেকে শুরু করব, মানে এটা প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ, তখন এই যে নিচের থেকে শুরু হবে, নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। যাই হোক, আমরা আগে এটা পজিটিভ পেলাম, এটা নেগেটিভ পেলাম, তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। তাহলে এটার সাথে কম্পেয়ার করে ধরো আমরা আমাদের আউটপুটটা অঙ্কন করা ট্রাই করি, দেখি কি হয়। খেয়াল করো, একটা আউটপুট এটার সাথে কম্পেয়ার করি, খেয়াল করো, হ্যাঁ, এরকম অনেকগুলো আমরা ওয়েভ দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বি আউট, ঠিক আছে, খেয়াল করো। তাহলে এখন কত দ্বারা একটু দেখতেছি, দেখা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি দেখা যায়। এটাকে একটু সোজা করে নিই আমরা, তাহলে হয়তো আরো একটু সুন্দর হয় দেখতে, ঠিক আছে, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমরা দেখি এতটুকুর জন্য এটার আউটপুটটা কি পাই কিনা, বা কতটুকু কেমন হয়। খেয়াল করো, প্রথমে যখন এটা পজিটিভ এটা নেগেটিভ থাকে, তখন এটার পি এর সাথে পজিটিভ হয়, তার মানে এটা কিন্তু অন আছে। তো এটা অন থাকলেও বলছে এই ডায়োডটা খুলে ফেলে দেয়, তাহলে এটা যদি খুলে ফেলে দেয়, দেখো, তার মানে আমরা বলতে পারি এটার লাইনটা কাটা, তার মানে এখান দিয়ে আর কোনো কারেন্ট যাবেই না, এই একটা। আবার বলছে D4টা খুলে দিতে, তাহলে D4টাও খুলে দিলাম, তাহলে D4 এর লাইনটাও কিন্তু কাটা, ঠিক আছে। তাহলে মোটামুটি এরকম হচ্ছে চেহারাটা, ঠিক আছে। তাহলে তুমি খেয়াল করো তো, এই দুটো তো খুইলেই ফেলে দিছি, এবার দেখি কোনটা রিভার্স কোনটা ফরওয়ার্ড। খেয়াল করো, এটা পজিটিভ যখন থাকে মানে এই ওয়েভের জন্য এইটার n এর সাথে হচ্ছে পজিটিভ, তার মানে এটা কিন্তু রিভার্স। আর এটা রিভার্স মানে কি বলো, এটা রিভার্স মানে এখান দিয়েও কারেন্ট আসবে না। তাহলে এখান দিয়ে যদি কারেন্ট না আসে, তাহলে এই কারেন্ট এখানে আসছে, এই যে RL দিয়ে ঢুকে আমি এখানে আউটপুট পাবো। তাহলে এখান থেকে যদি কারেন্ট না আসে, তাহলে কি আমি আউটপুট পাবো? পাবো না তো। তাহলে আউটপুট যদি না পাই, তাহলে কিন্তু আমি এইখান থেকে কোনো আউটপুট পাবো না যতক্ষণ পর্যন্ত। এটা কখন? যখন এটা পজিটিভ না নেগেটিভ হবে। এবার ধরো দিক পরিবর্তন হইয়া এটা নেগেটিভ হয়ে গেছে আর এটা পজিটিভ হয়ে গেছে, এখন কি হচ্ছে বলো, ওই দুটো তো খুইলা পালাই দিছি, এইবার কিন্তু এইটা ফরওয়ার্ড হয়ে গেছে। আবার দেখো, এটা পজিটিভ হইলে এটা যদি পজিটিভ হয়, এই যে এটাও পজিটিভ, তার মানে এটাও ফরওয়ার্ড এটাও ফরওয়ার্ড, তখন কিন্তু কারেন্ট আইসা আমরা পাবো কারেন্টটা, ভোল্টেজ, তার মানে তখন কিন্তু আমরা ভোল্টেজ অফকোর্স পাবো। এখন খেয়াল করো ভোল্টেজটা এবার আমরা কিভাবে পাবো, নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে তখন এতটুকুর জন্য আমরা অফকোর্স কারেন্ট পাবো, দেখো বুঝতেছো কিনা। আবার যখন এটা পজিটিভ হয়ে যাবে আর এটা নেগেটিভ হয়ে যাবে, তখন আবার কারেন্ট এতক্ষণ পাবো না। আবার যখন এটা নেগেটিভ আবার এটা পজিটিভ, তখন আবার কারেন্ট পাবো। আবার যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার কারেন্ট পাবো না। এই
হচ্ছে আমাদের চিত্র। যারা আমার ডায়োডের ক্লাসটা করছো, এটা কেমনে আঁকছি তোমরা কিন্তু বুঝছো। চলো এই অধ্যায়ের পরবর্তী ম্যাথটি করি। আচ্ছা দেখো, এই যে এই ম্যাথটা, তো এটা এখানে দেখো, এটা 10 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, আই এখানে 15 আছে একটা রোধ, এবং এখানে একটা 10 রোধ, এখানে একটা 5 ওহমের রোধ, ঠিক আছে। তো এখন বলা হয়েছে যে এখানে আই এর মান বের করো, i1 এবং i2 বের করো। তো তুমি খেয়াল করো, এখানে এটা বের করার জন্য কি করতে পারি, তো যেহেতু একাধিক আই আছে এবং এখানে আমরা সবচেয়ে ইজি হয় আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এবং কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কি পাই বলো? কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে এটা তো আমরা জানি যে এই আইটা যেহেতু এই দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে এই আই সমান সমান হবে i1 প্লাস i2। এটা আমরা জানি। জাংশন, এই যে জাংশনের মধ্যে আসা যাওয়া পরস্পর সমান হয়, তাহলে আসছে আই, গ্যাসে হচ্ছে i1 আর i2, তাহলে i1 প্লাস i2। কেসিএল অ্যাপ্লাই করি, এটা পাইছি। এবার তুমি এখানে লুপ দেখো, কয়টা লুপ? একটা, দুইটা লুপ। তাহলে এই দুইটা লুপের মধ্যে তুমি কেসিএল অ্যাপ্লাই, কেভিএল অ্যাপ্লাই করতে পারবে না। আমি সমীকরণগুলো এস্টাবলিশ করে দিমু, তোমরা যারা আমার ভিডিও ফলো করতেছো তারা আমার এই ম্যাথটা করে দেখাইবা। তাহলে এই লুপের মধ্যে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, কেভিএল, এটা তো কেসিএল অ্যাপ্লাই করে এটা জানি, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি করতে পারি? এখান থেকে শুরু করি। তাহলে -10 পাইলাম, তারপর পাইলাম কত? i ইনটু কত পাইলাম বলো? 15, ঠিক আছে। তারপরে যদি এই লুপটা দিয়ে খেয়াল করি, এই লুপটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কত? এটা যদি সিলিকনের হয় তাহলে 0.7, তাহলে প্লাস 0.7, প্লাস 0.7 কেন? কারণ এটাকে আমরা একটা প্লাস ব্যাটারি কল্পনা করতে পারি। ধরো এটা প্লাস, এটা মাইনাস 0.7, একই কথা। অথবা ডায়োডটাই রেখে দিই। ডায়োডের ক্ষেত্রে আমরা সবসময় প্লাস ধরে নিব যদি ফরওয়ার্ড হয়, ঠিক আছে, ব্যাটারি কল্পনা না করলে। যদি এটা ব্যাটারি কল্পনা করি তাহলে তো এক পাশ প্লাস, এক পাশে নেগেটিভ, যেহেতু কারেন্ট এই দিক থেকে ফ্লো হচ্ছে, তার মানে অফকোর্স ওই পাশটা প্লাস, এই পাশটা মাইনাস, এবং এটা যেহেতু সিলিকন তার মানে এর মধ্যে 0.7 ড্রপ হবে। আর যদি আমরা ব্যাটারি কল্পনা না করি তাহলে সবসময় এটাকে প্লাস 0.7 লিখ, মাইনাস লিখবো না কিন্তু, তাই হোক। তো এখন কথা হচ্ছে কত? তারপরে এই i1টা কিন্তু এটা তো 0.7, তারপর এই i1টা 10 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাহলে i1 ইনটু কত? 10, ইট ইজ ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ। আচ্ছা, একটা হলো, দুইটা হলো, এটাকে 1 নং দেই আর এটাকে 2 নং দেই। তারপর আবার এই লুপটার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো, এই যে এই লুপটার মধ্যে। তাহলে এই লুপটার মধ্যে অ্যাপ্লাই করলে কত হচ্ছে বলো? যদি এখান থেকে শুরু করি তাহলে আমরা এই পাশ দিয়ে যাই, হ্যাঁ, তাহলে এই হচ্ছে i2 প্রথমে এটা তো 0.7, তাহলে 0.7 প্লাস কত হচ্ছে বলো? i2 ইনটু 5, ঠিক আছে, i2 ইনটু 5। এবং দেখো এখানে তুমি আবার হচ্ছে কত? 10, তো 10 ইনটু i1, তারপরে কি খেয়াল করে যদি ব্যাটারি কল্পনা করি, যেহেতু এই মুখটা এদিকে আছে তার মানে কিন্তু -0.7 হবে, ইজিক্যাল 0। এখন কিন্তু প্লাস না, কারণ আমরা এই দিক থেকে ঢুকছি, ডায়োডের দিকটা যেদিকে তার বিপরীত দিক থেকে গেছি, এই কারণে এটা কিন্তু মাইনাস হবে। তাহলে এই হচ্ছে 3 নং সমীকরণ। তারপরে আবার তুমি এই সম্পূর্ণটাকে একটা লুপ ধরতে পারো, তাহলে কথা হবে বলো? সম্পূর্ণটাকে ধরে কি? তাহলে এই হচ্ছে 10, মানে মাইনাস থেকে শুরু করছি, -10, এই হচ্ছে i ইনটু কত? 50, তারপর হচ্ছে আমরা এই পাশ দিয়ে আসতেছি, তারপরে হচ্ছে i2 ইনটু 5 প্লাস 0.7 ইজ ইকুয়াল টু 0। এভাবে আরো সমীকরণ বের করে তোমরা যেভাবে হোক i1, i2 এবং i এর মানটা বের করতে পারবে, আমি আশা করি, ঠিক আছে। তো এবার আমরা এই অধ্যায়টাকে শেষ করব একটা ছোট একটা ম্যাথ দিয়ে, এবং সেটা হচ্ছে ট্রানজিস্টরের একটা ম্যাথ দিয়ে, ছোট্ট একটা ম্যাথ, ঠিক আছে। যদিও ট্রানজিস্টরের ম্যাথ এখানে করানো উচিত না, যেহেতু আমার ভিডিওর থাম্বনেলে আমি দিয়েছি কি ডায়োড সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি, কিন্তু তারপরেও আমি এইটা লাস্ট ম্যাথটা একটু করিয়ে দিই যাতে উপকার হয়। এবং যারা আমার ভিডিওটা ফলো করো, আমি আশা করি যে এই অধ্যায়টা যদি কেউ আমার ভিডিও দেখো, ইনশাল্লাহ এই অধ্যায়টার উপরে বেসিক এবং কি বলা হয় যত ধরনের প্রবলেম থাকবে না আর, ইনশাল্লাহ আশা করা যায়, ঠিক আছে। তো আমরা এবার লাস্ট ম্যাথটি করি। আচ্ছা ভাই, এটা হচ্ছে সর্বশেষ একটা ম্যাথ ট্রানজিস্টর, হ্যাঁ। তো এখানে বলা হয়েছে দেখো, এই যে বিসিই কত? বিসিই মানে কি? আমরা জানি যে বিসিইটা হচ্ছে যে সি এবং ই এর মধ্যবর্তী ভোল্টেজ। তো এটা একদম ইজি। তুমি এখানে এই যে একটা লুপ দেখতে পাচ্ছ, যেখানে এই লুপ ওখানে তুমি কেভিএল অ্যাপ্লাই করে ফেলতে পারো। তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি? আগে তো আমাদের এই আর এর মধ্যে কি পরিমাণ আইসি প্রবাহিত ওইটা বার করতে হবে। তো ওইটা বের করার জন্য কিন্তু যে আলফা দেওয়া আছে, তাহলে আমরা জানি যে আলফা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইই। তাহলে এখান থেকে তুমি আইসি এর মান নিতে পারো
আলফা ইন্টু আই ই, তাহলে আলফার মান কত 0.99 আর আই ই এর মান দেওয়া আছে 10। তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটর হিসাব করি তাহলে হচ্ছে 0.99 ইন্টু হচ্ছে 10, 9.9। ঠিক আছে, এটা ক্যালকুলেটর লাগতো না, 9.9। তাহলে আইসি এর মান পেয়ে ফেলছি কিন্তু। তাহলে আইসিটা কোন দিয়ে প্রবাহিত হবে? এই যে আর এর মধ্যে দিয়ে, সি এর মধ্যে দিয়ে। তাহলে এখন এই লুপের মধ্যে তুমি কি করো? কেভিএল অ্যাপ্লাই করো, এই বিদ্যুৎ থেকে শুরু করো। তাহলে আগে হচ্ছে মাইনাস পাচ্ছ, তাহলে -10, তারপরে কত আর ইনটু আইসি, আইসি কত পাচ্ছ 9.9, এবং আর এর মান দেওয়া আছে 5, এখানে বসাই দিই 5। তারপরে কি? তারপরে হচ্ছে যেহেতু কারেন্ট এটা বিসিই, তাহলে অফকোর্স আমরা এখানে প্লাস বিসিই লিখতে পারি। বিসিই কোনটা? এই যে আমাদের এই যে সি এবং ই এর মাঝখানের ভোল্টেজটা। তারপরে আবার এই বিদ্যুতের পাচ্ছ সমান 0। এখন তুমি বিসিই এর মানটা বের করতে পারবে আমার বিশ্বাস। তো আমার এই 9 নাম্বার ম্যাথটা আর হচ্ছে 10 নাম্বার ম্যাথটা তোমরা মানটা বের করে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের কোনো একটা এপিসোডে কোনো একটা সাবজেক্ট নিয়ে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে, বাট তোমার একটা টিপ দিতে সাবস্ক্রাইব বাটনে এত কষ্ট হচ্ছে না। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।